আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। একটানা ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। ডাকসুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে চলছে ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে কিছু কেন্দ্রে ভোট গ্রহণে ধীরগতি সহ ছোটখাটো অভিযোগ করেছেন ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ভোট গ্রহণটা খুবই ধীর গতিতে হচ্ছে, যার কারণে সমাজ বিজ্ঞান থেকে আমরা জানতে পারলাম যে সেখানে মাত্র কয়েকটা ভোট পড়েছে এখন পর্যন্ত। এই জায়গায় আমাদের স্ট্যান্ড যদি আমি বলতে যাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভোট দিবে তার ক্যাম্পাসে এসে লাইনে দাঁড়িয়ে সে ভোট না দিয়ে ফিরে যাবে, এর সে দুঃখের বিষয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আর কিছু থাকতে পারে না। নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানিয়েছেন উপাচার্য। আমরা 4 স্তরের নিরাপত্তা, আমরা রেলের শিডিউল বাড়ানো, তাদের জন্য বাসের ব্যবস্থা করা, তাদের আসা যাওয়া ভোট দেওয়া নির্বিঘ্ন যাতে হয় সেজন্য যা যা করা দরকার সব কিছু করেছি। কিন্তু আমাদের নিরাপত্তার জায়গাটা কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যতটা, তার চাইতে বেশি নিরাপত্তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই শিক্ষার্থীদের। 5টি অনুষদের মোট 7টি কক্ষে চলছে ভোট গ্রহণ। ভোটারদের কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবেশ সুষ্ঠু রাখতে 5টি অনুষদে 5 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। আরও 4 জন ম্যাজিস্ট্রেট পরিচালনা করছেন মোবাইল কোর্ট। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনের আরো খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং তাদের কোনো অভিযোগ আছে কি? ভোট গ্রহণ শুরুর প্রায় 3 ঘন্টার মতো চলে গেছে এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্রে অনুষদ যেগুলোতে ভোট হচ্ছে বেশ কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। অসংখ্য ভোটারের সঙ্গে আমরা কথা বলেছি। ভোটারদের মধ্যে এক ধরনের উৎসব, এক ধরনের আমেজ, এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা আসলে জানবার চেষ্টা করছিলাম যে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম তারা দেখছেন কিনা, ত্রুটি দেখছেন কিনা, বিশৃঙ্খলা দেখছেন কিনা। তারা আমাদের কাছে যেমনটি জানিয়েছেন যে তারা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং কোনো ধরনের এখন পর্যন্ত অনিয়ম, বিশৃঙ্খলা অথবা অব্যবস্থাপনা, ত্রুটি তারা মোটা দাগে সেটি দেখেননি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে কালিটি ব্যবহার করা হয়েছে সেটি মুছে যায়, এই ধরনের একটা অভিযোগ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে, যারা ভোটার রয়েছেন তাদের পক্ষ থেকে আমাদের কাছে তেমন কোনো অভিযোগ আসলে আসেনি। তারা বলছেন যে এটি তাদের জীবনের প্রথম ভোট। তারা যারা ভোটার হয়েছেন আগে অন্য কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি এবং অনেকে তারা বলছেন যে তারা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছেন এবং ভর্তি হওয়ার পরপরই যেহেতু জুলাই বিপ্লব পরবর্তী সময় এবং তারা এই নির্বাচনটি পাচ্ছেন, ডাকসু নির্বাচন, সেজন্য তাদের মধ্যে যে উৎসব সেটি আরও অনেক বেশি বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। তারা বলছেন তাদের যারা নেতৃত্ব নির্বাচিত হবেন আজকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং এই ভোট গ্রহণ শেষে আগামীকালকের মধ্যে অথবা রাতের মধ্যে আমরা তারা তাদের যে ফলাফলটি পাবেন সেটি যেন সবাই মেনে নেয়, এই ধরনের দাবি আসলে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ভোট দিতে এসছেন, যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সেখানে কত শতাংশ ভোট পড়েছে এমনটি জানবার আসলে চেষ্টা করছিলাম এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এই 3 ঘন্টায় আনুমানিক 30% কাছাকাছি, 30% থেকে একটু বেশি এবং কোনো কোনো কেন্দ্রে, কোনো কোনো বুথে, কোনো কোনো টেবিলে প্রায় দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন ভোটিং, যারা ভোটের কর্মকর্তা রয়েছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তাদেরকে আমরা বলেছি তাদের কাছ থেকেও আসলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র এবং ভোটের যে সার্বিক চিত্র সেটি আমরা জানতে চেষ্টা করেছি এবং তারা কোনো ধরনের অভিযোগ আসলে সেই ধরনের আমাদের কাছে জানাতে পারেননি। মিলি, জানছিলাম চাকসু নির্বাচনের খবর। এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফুয়াদ মণ্ডল। ফুয়াদ, ভোটারদের উপস্থিতি কেমন এবং কোনো নিরাপত্তা সংকট নেই তো?
এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে। আর সমাজবিজ্ঞান অনুষদের মোট চারটি হলের ভোট চলছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে শামসুন্নাহার হল, বিশ্বজিৎ এবং খালেদা হল, তারপর হচ্ছে অতীশ দীপঙ্কর হলের ভোট গ্রহণ এখানে চলছে। আর শিক্ষার্থীরা এখানে খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যে তারা ভোট দিতে কোনো ধরনের হ্যাসেলের শিকার হয়নি, তারা কোনো ধরনের ঝুঁকির শিকার হয়নি। শেষে তারা জানিয়েছে যে সমস্ত ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়ে রেখেছিল এবং তারা খুব সুন্দরভাবে তাদের ভোট গ্রহণ সম্পন্ন করতে পেরেছে। সেই সাথে তারা 36 বছর পর ভোট দিতে পেরেছে, এটি আমাদেরকে জানছিলাম চাকসু নির্বাচনের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আরিচ আহমেদ। আরিচ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং সব মিলিয়ে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? মিলি, এই পর্যন্ত প্রায় 3 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে নির্বাচনের এবং আমরা যেটা দেখছি এখানে উৎসবমুখর পরিবেশে আসলে ভোট গ্রহণ করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে যে দীর্ঘ 3 দশক পর যে নির্বাচনে ভোট দিতে পারছেন সেজন্য তারা বেশ আনন্দিত। আপনি দেখছেন আমি একটি নির্বাচনী কেন্দ্রের সামনে আছি। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে প্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং প্রবেশ মুখ থেকে শুরু করে ভোট গ্রহণ এবং কেন্দ্রের যেই সব অনুষদগুলোতে আসলে ভোট নেওয়া হচ্ছে সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি আছে। আপনি জানেন যে এখানে প্রায় 27,500 শিক্ষার্থী আজকে ভোট দেবেন এবং আইন শৃঙ্খলা এখানে বিভিন্ন অনুষদে জেলার পুলিশ সুপার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত আছেন। এছাড়া ভোট কেন্দ্রে যেই সব ভোট দেওয়া হচ্ছে এবং সেটি বাইরে সিসিটিভির মাধ্যমে আসলে প্রদর্শন করা হচ্ছে ভিতরে কি পরিমাণ ভোট দেওয়া হচ্ছে। আপনি জানেন যে এই পর্যন্ত প্রায় 30% ভোট নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। সব মিলিয়ে চট্টগ্রামে এছাড়া যে প্রবেশপথগুলো আছে সেখানে কঠোর নজরদারির মাধ্যমে যারা কোনো বহিরাগত যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তল্লাশি করছেন এবং নির্ধারিত পরিচয়পত্র ছাড়া কাউকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মিলিয়ে এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম চাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতির খবর। মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের কাছে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই আধা ঘন্টা আগে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ টিম রয়েছে, হ্যাজমেট টিম বলা হয়, তারা সেখানে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে 2 জনের সেই টিমটি তারা গিয়েছিল এবং যে আবার ফিরে এসেছে, অর্থাৎ কেমিক্যাল গোডাউনটি এখন তালা মারা। তারা এখন চেষ্টা করছেন যে তালাটি ভেঙে তারা ভিতরে প্রবেশ করবে। যেহেতু হচ্ছে বিষাক্ত গ্যাস রয়েছে এজন্য আসলে রাসায়নিক যে এই আগুনটি নিয়ন্ত্রণে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। এজন্য তারা চেষ্টা করছেন যে আগে যে টিমটি যাচ্ছে তারা যে প্রথমে যেটি করবেন সার্বিক পরিস্থিতি সেখানে বিশ্লেষণ করবেন, অর্থাৎ কী অবস্থায় রয়েছে আর কী ধরনের বিষাক্ত গ্যাসের উপাদান রয়েছে সেখানে, সেটি তারা আগে দেখবেন। তারপরে এসে পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে, অর্থাৎ কীভাবে আগুনটি নিয়ন্ত্রণে আনা যায় সেটি নিয়ে তারা আসলে পরবর্তী পদক্ষেপে তারা সেটিতে যাবেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের সংবাদ সম্মেলনের মাধ্যমে কোনো কিছু জানানো হয়নি। বলা হয়েছে যে টিমটি গেছে, তারা ফিরে আসার পরে কী ধরনের তারা পদক্ষেপগুলো নেবেন সেটি জানানো হবে। এবং যে এই গোডাউনটির পাশে অর্থাৎ রাস্তার অপোজিটে যে পোশাক কারখানা রয়েছিল যেখান থেকে 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ভবনটিতে যে 5তলা ভবন সেটি কিন্তু পুরোটাই কিন্তু তল্লাশি করা হয়েছে। তারা বলছেন নতুন করে কারো অস্তিত্ব সেখানে পাওয়া যায়নি এবং স্বজনরা কিন্তু এখনও ভিড় করছেন, কান্নাকাটি করছেন। নিখোঁজ স্বজনদের ফিরে তারা কিভাবে পাবেন সেটি তারা অনেকের কাছেই তারা যাচ্ছেন। এলাকাবাসী বলছেন যে এই যে কেমিক্যাল গোডাউন শুধু একটি নয়, এই আবাসিক এলাকায় আরও বেশ কয়েকটি কেমিক্যাল গোডাউন রয়েছে যেগুলো নিয়ে প্রশাসন কোনো ধরনের তৎপরতা চোখে পড়ছে না।
মিরপুর রূপনগর থেকে জানছিলাম আগুনের সর্বশেষ খবর। অগ্নিকাণ্ডে নিহতদের খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছেন সহকর্মী সালাউদ্দিন কাদের। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সালাউদ্দিন, নিহতদের পরিচয় কি পাওয়া গেছে? এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? জি মিলি, এই মুহূর্তে আমরা ঢাকা মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে আমরা পরিচালকের সাথে কথা বলেছিলাম। তো তিনি জানিয়েছেন যে 16টি লাশ তাদের কাছে আছে এবং তারা 16টি লাশকে ফ্রিজিং করেছেন, কিন্তু এর ভিতরে 9 জন পুরুষ 7 জন মহিলা বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু 10 জন, এর ভিতরে 10 জনকে শনাক্ত করতে পেরেছেন, কিন্তু শনাক্ত করা গেলেও লাশটি গতকাল যে বলেছিল যে লাশগুলো গ্যাসের ধোঁয়ায় মারা গিয়েছেন, কিন্তু আসলে পরিচালক নিশ্চিত করেছেন যে আসলে গ্যাসের ধোঁয়া না, তারা পুরো একবার অঙ্গার হয়ে গেছেন। তারপরে পরিবারের মাধ্যমে 10 জনকে মোটামুটি শনাক্ত করা গিয়েছে, কিন্তু তারা একেবারেই নিশ্চিত না হয়ে তাদেরকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে না বলে পরিচালক জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে ডিএনএ টেস্ট করা হবে। ডিএনএ টেস্ট করার জন্য সিআইডির একটি টিম এসেছেন এবং ঢাকা মেডিকেল ফরেন্সিক বিভাগ তাদেরকে সহযোগিতা করছেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে তাদের কাছে 10টি লাশ হস্তান্তর করা হবে। পরিচয় মোটামুটি নিশ্চিত হওয়া যদি যায় তখনই পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে বলে পরিচালক জানিয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেলের এই সর্বশেষ অবস্থা ছিল এবং বার্ন ইউনিটে 4 জন রোগী ভর্তি আছেন এবং তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। মিলি। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে জানছিলাম নিহতদের খবর। খেলার খবর, ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর সহকারী ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে ভাবছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। আইসিসি ডেভেলপমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা সবটাই ঢেলে দিতে চান। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব জানিয়েছেন বিসিবির সভাপতি। বর্ষণ কবিরের রিপোর্ট। আমরা আসলে র্যাঙ্ক কত নম্বরে হতে পারলে আপনার মনে হবে যে আপনি 4 বছর পর যখন টেনিউরটা শেষ করবেন কত নম্বরে হলে আপনার মনে হবে? যে আমার কাছে মনে হয় টিমটার দলের যে স্পিরিট, ফিটনেস, এগুলো আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। তবে এখানে ব্যাটিংটা আমার কাছে মনে হচ্ছে স্পেশালি মিডল অর্ডার, এই গ্যাপটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে আপনি যাচ্ছেন ব্যাটিং কনসালটেশনের কথাটা যদি আমরা আপনারা জানেন যে আমরা কদিন আগেই আমাদের কিছু এক্সটেস্ট প্লেয়ার ইনক্লুডিং মাহমুদুল্লাহ রিয়াদ, তো আমরা একটা নতুন কোর্স করিয়েছি যেটা হচ্ছে স্কোরিং রানস। তো আমরা স্পেশালিস্ট ব্যাটিং কোচ তৈরি করা শুরু করে দিয়েছি। এদের থেকে হয়তো আমরা আগামীতে আমাদের আন্ডার-19 এ টিম, এইচপি টিম, তার মানে ইমিডিয়েটলি আপনি ন্যাশনাল টিমের জন্য কোনো কিছু অনবোর্ড করছেন না? আমরা এই সিরিজটা শেষ হওয়ার পরে আমরা চিন্তা করব। এই সিরিজের সাথে সাথে ব্যাক টু ব্যাক ওয়েস্ট ইন্ডিজ আছে, তারপরে আমরা দেখব যে আমাদের কি একটা এডিশনাল ব্যাটিং কোচ দরকার হবে কিনা। বিং আ ডেভেলপমেন্ট অফিসার, আপনি যে কাজটা করেছেন এটার রিফ্লেকশন কি আমরা এই বোর্ডে দেখতে পাবো কিনা? ক্রিকেটের সাথে, কোচিংয়ের সাথে, ডেভেলপমেন্টের সাথে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো যে শিখেছি সেগুলোর হয়তো কপি পেস্ট করা যাবে না। বাংলাদেশের কালচারে বাংলাদেশের জন্য যতটুকু প্রয়োজন সেটা অবশ্যই সেই লক্ষ্যে ব্যবহার করব। বাংলাদেশে তো আর সেই কালচারটা নাই। এখানে আপনার এডুকেশন হিসেবে স্পোর্টসটা কতটুকু আপনি মনে করেন যে নিতে হবে? আমরা 2টো মিটিং করেছি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এবং 2টো মিটিংয়ে খুব ফ্রুটফুল ছিল। আমাদের যে সরকারি স্কুলগুলো আছে 43,000 স্কুল আছে, শুধুমাত্র মিডল স্কুল বা হাই স্কুল বলা যায়। তো আমরা এই হয়তো 43,000 তো সম্ভব হবে না, আস্তে আস্তে আমরা এই 43,000 পুরো নাম্বারটা ক্রিকেটের যে ভ্যালুস, ক্রিকেট খেলার যে আনন্দ, ক্রিকেট খেললে যে জাতীয় দলে খেলতে পারে, সেই জিনিসটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের ও আনিসুল হক সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য 8 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। মিলি, আপনি যেটি বললেন, প্রথমেই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তাদের খাস কামরায় বসে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আজকে একটি মামলায়, যে মামলায় 45 জন আসামি, তার মধ্যে 17 জন আসামি কারাগারে আছে এবং সেই মামলায় আজকে 16 জন আসামিকে হাজির করা হয়েছে। সাবেক মন্ত্রী, এমপি সহ, প্রতিমন্ত্রী সহ তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 8 জানুয়ারি পর্যন্ত দিন ধার্য করেছে। আজকের এই মামলায় যারা আসামি ছিলেন, যারা উপস্থিত ছিলেন, তারা ছিলেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমো, গোলাম দস্তগীর গাজী, কামাল মজুমদার, পলক, শাহজাহান খান, কামরুল ইসলাম, হাসানুল হক ইনো, রাশিদ খান মেনন,
তারপর সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তারপর হচ্ছে সাবেক সচিব জাহাঙ্গীর, এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে এখান থেকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মামলার পরে কিন্তু এখন এই মুহূর্তে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে, সেই মামলায় চতুর্থ দিনে চিফ প্রসিকিউটর তার যুক্তি উপস্থাপন করছেন। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় যে 6 জনকে গত 5ই আগস্ট 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মামলায় আজকে 15তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন ট্রাইব্যুনালের যে আপনার তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনিসুর রহমান। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের এখন পর্যন্ত মামলার সর্বশেষ। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।